অফিসে বসে কিছু কাগজপত্র দেখছে মায়া। ড্রেস ডিজাইন দেখা, এছাড়া কিছু হিসাব নিকাশ তো দেখা আছেই। এর মাঝে শিবচরের পোশাকের খোঁজ নিতে কল দিল রুবিকে। ওপাশ থেকে কল রিসিভ করলো রুবি। কল রিসিভ করেই সালাম দিল। মায়ার কাছে কণ্ঠ শুনে খটকা লাগলো যেন। মায়া সালামের উত্তর দিয়ে বলে, আর ইউ ওকে রুবি? রুবি চোখটা মুছে নাক টেনে বলে, আই অ্যাম ওকে ম্যাম। আমাকে সব ডিটেলস পাঠাও, আমি চেক করব। অন্যদিন তো আমাকে কল করা লাগে না, তুমি লাঞ্চের পর আমাকে পাঠিয়ে দাও। আজকে কেন বলতে হচ্ছে? আসলে ম্যাম, আজকে লাঞ্চ টাইমেই বাসায় আসতে হয়েছে। আপনাকে মেল করেছিলাম, আসার কথাটা হয়তো আপনি দেখেননি। মায়া মেল চেক করে বলে, হঠাৎ? হঠাৎ মা জানালো আমাকে দেখতে আসবে আজ, তাই দেরি হচ্ছে। তোমার তো বিএফ আছে, তবুও কেন আজ দেখতে আসবে? তার তো খোঁজ নেই ম্যাম। সেই যে বাইরে গেছে, আজ অবধি আমার একটা কল রিসিভ করলো না। সে তোমাকে ভালোবাসে তো রুবি? একটা সময় তো খুব ভালোবাসতো, এখন তাকে বুঝে উঠতে পারছি না। তার ব্যাপারে খোঁজ নাও। যদি কখনো তোমাকে চিট করে তাহলে আমাকে জানাবে। আই হেট চিটার। কখনো দুর্বল হবে না, আমি আছি তোমার পাশে। ওই চিটারকে আমি উচিত শিক্ষা দিয়ে দিব। কথা বলার সময় মায়া ওর হাতের কলমটা টেবিলে জোরে চেপে ধরে রাখে। রুবি আলতো হাসে শুধু। পিছন থেকে কারো ডাক শুনে বলে, মা ডাকছে ম্যাম। আচ্ছা তাহলে রাখছি। আর হ্যাঁ, তোমার স্বাধীনতা তোমার কাছে। কাউকে ভালো না লাগলে মনের বাইরে তাকে বিয়ে করবে না। বলেই মায়া কল কেটে দিল। রুবির কাছে তার মা এসে বলে, এ কী অবস্থা, শুধু শাড়ি পরে আছিস কেন? একটু সাজগোজ কর, ছেলেপক্ষ তো চলে এসেছে। বিরক্ত করবে না তো মা? তোমার কথা মতো শাড়ি পরেছি, আর কিছু পারবো না। রুবির মা চলে যেতেই রুবি আবারও ফোন হাতে নিয়ে কল দেয় তার ভালোবাসার ব্যক্তিকে। আজকে সে কল ধরল। খুশি হলো রুবি। মুখটা হাসি হাসি করে বলে, কেমন আছো জান? বিরক্তির সাথে মিহির বলে, এভাবে বারবার কল করে জ্বালাও কেন? কাটছি মানে বুঝে নিতে পারো না আমি ব্যস্ত? অন্যদিন তো এত বিরক্ত করি না। আজকে খুব মনে পড়ছে তোমার কথা। তোমাকে হারানোর ভয় হচ্ছে যে। এসব মেলোড্রামা বন্ধ করো রুবি। তুমি সেই আগের মিহির নেই, তাহলে জ্বালাবে না। বলেই কল কেটে দিল মিহির। রুবি জানালার বাইরে চোখটা রাখলো। একটু পর সন্ধ্যা হবে। সূর্য ধীরে ধীরে সরে যাচ্ছে, সেই সাথে মনটা বিষিয়ে দিচ্ছে রুবির। চোখের পানি ফেলতে থাকে। মডার্ন জেনারেশনের প্রেমের কারণে তাদের মধ্যে অনেকবার অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে, বিশেষ করে কাজের কারণে বিদেশে যাওয়ার সময়। 4 বছরের প্রেম কি না তখন অবহেলায় পরিণত? এমন তো করে না মিহির। কতগুলো মাস তার পিছনে ঘুরেছে, প্রেম নিবেদন করেছে, রুবির মন জয় করতে কী না করেছে তার ঠিক নেই। এখন কেন এমন হলো? লন্ডনের একটি বড় নাইট ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অহরহ যুবক যুবতী। সেই ক্লাবের এক কোণায় বসে আছে মিহির ও তার বন্ধুরা। তারা বসে বসে মদের গ্লাস হাতে কয়েক প্যাগ নিয়ে সামনে থাকা ছোট পোশাক পরিহিতা যুবতীদের নাচ দেখছে আর এনজয় করছে। ক্লাবে থাকা কিছু শর্ট ড্রেস পরা যুবতী এসে এক একজন যুবকের উপরে বসলো। মিহিরের কোলেও এক যুবতী এসে বসলো। নাম তার এলাচ। খ্রিস্টান মেয়েটি বর্তমানে মিহিরের প্রেমিকা। প্রেমিকা বললে ভুল হবে, বেড পার্টনার। মিহিরের টাইটা আঙ্গুলে পেঁচিয়ে এলাচ বলল, ডু ইউ লাইক দিস পারফিউম বেবি? ইটস নিউ। মিহির ওর মুখটা এলাচের দিকে এগিয়ে দিল। গা থেকে যেন মিহিরকে বশ করার মতো একটা ঘ্রাণ আসছে। মিহির তার শরীরের ঘ্রাণ শুকে চোখটা বন্ধ করে নেয়। কিছুক্ষণ সুখে বলে, ইটস ফিলিং অ্যাট্রাকটিভ বেবি, দেন লেটস গো। বলেই দুজনে চলে গেল একটি আলাদা রুমে। সেখানেই দুজনের নোংরা মুহূর্তের সময় কাটাচ্ছে। এদিকে মিহিরের ভালোবাসায় অন্য এক নারী কান্না করতে ব্যস্ত। একজনের হৃদয় ঝলসে দিয়ে আর একজনের সাথে সুখের রাজ্যে ভেসে আছে মিহির। মায়ার কাছে আসলো এক স্পাইম্যান, যাকে মায়া ভাড়া করেছিল। লোকটি এসে মায়াকে বলে, শাহরিমরাজ সর্দার যাকে নিয়ে তদন্ত করতে বলেছিলেন তার বিষয়ে ইনফরমেশন পেয়েছি ম্যাম। বলতে থাকো। আজ থেকে ঠিক 19 বছর আগে তিনি চলে যান লন্ডন।
মামার বাড়িতে থেকেই পড়াশোনা করেন তিনি। মামাতো ভাই যে একজন মাফিয়া, নাম আরহাম খান বীর, তার আর মন্ত্রী শাহরিমরাজ সর্দার, এনারা সমবয়সী। একসাথে পড়াশোনা করলেও দুজনের দুই রকম স্বপ্ন বুনতে থাকে। আরহাম খান বীর সবসময় মাফিয়া হতে চেয়েছেন, কারণ তার বাবাও একজন মাফিয়া। তাই তিনি তার নানার রাজনীতি ছাড়াও যে ব্যবসা ছিল ওটার সাথে মাফিয়া জগতে পা রাখেন। খোঁজ নিয়ে জানা গেছে শাহরিমরাজ সর্দার বিদেশ যাওয়ার ঠিক 4 বছর পর বাংলাদেশে ব্যাক করেন। উনি একা ছিলেন না, ওনার সাথে ছিল ওনার মামাতো ভাই মানে আরহাম খান বীর। তারা ঢাকাতে ছিলেন না, ছিলেন চট্টগ্রামে। এরপর তাদের কোনো ইনফরমেশন পাওয়া যায়নি বলা চলে। শাহরিমরাজ সর্দার এর কিছুদিন পরেই চলে যান লন্ডনে, থেকে যান আরহাম খান বীর। আমি এগুলো ওনাদের আইডেন্টিটি নিয়ে এয়ারপোর্টে খোঁজ নিয়েছি, প্লাস হ্যাকিং সিস্টেমে পুরনো কিছু ইনফরমেশন কালেক্ট করেছি। যেহেতু আপনার থেকে কিছু তথ্য নিয়েছিলাম, তাই এগুলো জোগাড় করতে তেমন বেগ পেতে হয়নি। আরহাম খান বীর কেন বাংলাদেশে থেকে গেলেন এটা তো আপনি নিজেও জানেন, যেহেতু সে বর্তমানে আপনার ভাই। শাহরিমরাজ সর্দার কেন চলে গেলেন এটা এখনও জানা যায়নি। খোঁজ নিয়ে তাহলে জানাও। অবশ্যই ম্যাম, তবে আমার মনে হয় এই খোঁজ আপনি বেশ ভালো করে করতে পারবেন। মানে? শাহরিমরাজের পাসপোর্ট ভিসা তো ওনার ঘরেই আছে, এগুলো একটু চেক করবেন। আমি তো অনলাইন প্ল্যাটফর্মে থেকে জেনেছি। আর আজকে সকালে তাজের ওখানে গিয়েছিলাম, মাহমুদ সর্দার ওখানে ছিল বেশ কিছু সময় ধরে। বাবা তো, তাই ছেলেকে দেখছিল অপলক দৃষ্টিতে। তাজকে দেখে তোমার কি মনে হলো? সে তার সেন্সে থাকে না। শাহরিমরাজ সর্দার ও মাহমুদ সর্দার প্রতিদিন তাকে দেখতে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম তাজ যখন চিনতে পারে বাবা আর ভাই এসেছে তখন গল্প করে, যখন চিনতে পারে না তখন এড়িয়ে চলে। ওহ, তাজ সর্দারের আবার ব্রেনে আঘাত লাগে জন্মের সময়, একটুতেই মাথা ব্যথা করে, সে কিছুই মনে রাখতে পারে না। আমি বাসায় গিয়ে খোঁজ নিচ্ছি, তুমি এটা জানাও তাজকে কখনো ছুটিতে রাখা হয়েছিল কি না, আর সেই ছুটির ডেট কবে, কতটুকু সময়ের জন্য ছিল। ওকে ম্যাম, বলেই লোকটি চলে গেল। মায়া আর অপেক্ষা করতে পারল না, হাতঘড়ি দেখে নিল। সেই সকাল থেকে কাজ করছে, লাঞ্চ করে আবারও কাজে বসেছিল। এখন তার আর কাজে মন বসে নাই। দ্রুত চেয়ার থেকে উঠে চলে গেল বাসায়। বাকি কাজের দায়িত্ব তারেককে দিয়ে গেল। হিয়া মন খারাপ করে বসে আছে ক্যান্টিনে। ওর সামনে এসে বসলো একটি মেয়ে। হিয়ার ফ্রেন্ড মানহা হিয়াকে দেখে বলে, মন খারাপ কেন তোর? হিয়া মানহার দিকে তাকিয়ে বলে, এমনি। কি হয়েছে বল? কিছু হয়নি দোস্ত, ভালো লাগছে না কিছু। তোর সেই ভাই দেখলাম কলেজে এসেছে, কোন এক মেয়ের সাথে কথা বলছে, মনে হলো প্রেমে পড়েছে দুজনে। প্রেম করছে নাকি রে? ভ্রুকুসকে হিয়া বলে, আমার কোন ভাইয়ের কথা বলছিস তুই? ওই যে রৌদ্রদীপ রুদ্র। হিয়ার বুকের মাঝে ধক করে ওঠে, মানহার দিকে তাকিয়ে বলে, কোথায় দেখেছিস তুই তাকে? কলেজের পিছনেই, মেবি রেস্টুরেন্টে যাচ্ছে ওরা। ও, বলেই হিয়া উঠে বলে, আজ আসি রে। বিদায় জানিয়ে চলে যায়। বাইরে এসে ভাবলো একবার রেস্টুরেন্টে গিয়ে দেখা যাক সত্যি কি রুদ্র ওখানে আছে। রেস্টুরেন্টে এসে হিয়া এদিক ওদিক তাকালো। কিছু দূর তাকাতেই দেখতে পেল একটি টেবিলে বসে আছে রুদ্র ও একটি মেয়ে। মেয়েটি হাসি হাসি মুখে কথা বলছে রুদ্রের সাথে। রুদ্র কি সুন্দর তাকে সায় দিচ্ছে। এক সময় মেয়েটি রুদ্রকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিতে নেয়। রুদ্র কি সুন্দর সেই খাবার খেয়ে নিল। দেখেই হিয়ার মাথা গরম হয়ে গেল। হিয়া দ্রুত গতিতে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র খাবারটা মুখে নিয়ে পাশে তাকাতেই দেখতে পেল হিয়াকে। হিয়াকে দেখা মাত্রই রুদ্রের মুখের খাবার সব বেরিয়ে আসলো। হিয়া অশ্রুসিক্ত নয়নে চলে গেল সেখান থেকে। সামনে থাকা মেয়েটি রুদ্রকে বলে, আর ইউ ওকে বেবি? রুদ্র মন চাইলেও পারছে না হিয়াকে আটকাতে। এটা রুদ্র জানে এখনই হিয়া কান্না করে দিবে। বরাবরের মতো এবারও তাকে শুনতে হবে নষ্টপুরুষ। কিন্তু এখান থেকে উঠলে সে পারবে না আসামিকে ধরতে। সামনে থাকা মেয়েটি একটি ক্রাইমের সাথে যুক্ত, যাকে প্রেমের ফাঁদে ফেলে ওই গ্রুপের মেইন লিডারকে ধরার জন্যই কলেজে আসা তার। হিয়াকে দেখাবে না বলেই কলেজের পিছন থেকে মেয়েটিকে নিয়ে রেস্টুরেন্টে আসলো, তাও কাজ হলো না।
যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রুদ্রের হয়েছে সেই জ্বালা। মনে মনে রুদ্র বলে, এই জ্বালায় কবে না আমি জবটাই ছেড়ে দিই। বাসায় এসে মায়া নিজের ঘরে চলে গেল। রাজের বিভিন্ন ডকুমেন্ট যেখানে আছে ওই জায়গার চাবি মায়ার কাছেও আছে। মায়া কাগজপত্র দেখতে থাকে। দেখতে পেল পুরনো সেই ভিসা, যেখানে রাজ কবে দেশে এসেছিল এটা উল্লেখ করা আছে। মায়া এগুলো দেখে বলে, এই দিনেই তো আমাকে আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তাহলে মন্ত্রীমশাই এতদিন ছিলই না। এর মানে আমার ধারণা ঠিক। ওই দিন আমার মন্ত্রীমশাই আমাদের কাছে ছিল না। ও আমাকে বের করে দেয়নি। এটা ছিল তাজ। মায়ের কাছে আবারও কল আসে। মায়া রিসিভ করতে ওপাশ থেকে বলে, ম্যাম, আপনাকে একটি তালিকার ছবি পাঠিয়েছি, ওটা দেখুন। মায়া ছবিটি দেখল। তাজ যেখানে থাকে ওখানকার পুরনো তথ্য। তাজকে 1 সপ্তাহের ছুটিতে বাসায় আনা হয়। গার্ডিয়ান সইতে আছে মালিনীর নাম। কাগজটি দেখে মায়া বলে, তুমি শিওর ওইটা ওই সময়ের তালিকা? এত তাড়াতাড়ি পেলে কিভাবে? এগুলো এখানে ডকুমেন্ট আকারে থাকে ম্যাম। এক্সট্রা মানি পকেটে গুজে দিয়েছি, তাই আপনার বলা সাল অনুসারে আমাকে খোঁজ দিল। একটা কাজ করো, ওখানে বলো মোহনা সর্দার নামে একজন এই খোঁজ নিতে পাঠিয়েছে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি। ওকে ম্যাম। মায়া কল কেটে এবার মৃদু হেসে বলে, সোনালি আর মালিনী এবার শেষ হয়ে যাবে। এরপর আবারও হাতে থাকা কাগজগুলো দেখে আনন্দে হাসতে থাকে। এই কাগজের সাথে কিছু ছবিও ছিল, মায়া আর রাজের ছোটবেলার ছবি। মায়া এগুলো দেখে আনন্দে কেঁদে দেয়। চোখ থেকে তার পানি পড়ছে। মুখে হাসি ঝুলিয়েই আছে। ছবিতে থাকা রাজের মুখে হাত বুলিয়ে বলে, আমার পুতুল বর, আমার মন্ত্রী মশাই। আমাকে সে কখনো আঘাত করেনি, বরং আমিই তাকে আঘাত করেছি। আমার মন্ত্রী মশাইকে আমি নিজেই আঘাত করেছি, বারবার কষ্ট দিয়েছি। আমি এতটা নিষ্ঠুর হয়েছি। একটু কান্না করে মায়া আবার ভাবে, ভাই আর মন্ত্রীমশাই তো একই দিনে দেশে আসে। ওই দিন মায়ের অ্যাক্সিডেন্ট হয়, আমি অজ্ঞান হয়ে যাই। আমার সেন্স ফেরে কিছুদিন পর ভাই আমাকে অ্যাসাইলাম পাঠায়। এরপর আমাকে আর বোনকে একসাথে তার বাসায় আশ্রয় দেয়। যেহেতু ওরা একই দিনে দেশে আসে, তাহলে এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে ভাই আর মন্ত্রীমশাই দুজনেই তো জানে। মন্ত্রীমশাই আমার সাথে দেখা দিল না কেন? ভাইকে শুধু আমার কাছে রেখে গেল কেন? মায়ের মৃত্যুর পর কি তাহলে মন্ত্রীমশাই আমাকে ফেস করতে চায়নি, নাকি অন্য কোনো কারণ আছে? আমাকে খোঁজ নিতে হবে সব কিছুর। ভাই আর মন্ত্রীমশাই কি করতে চাইছে আমাকে জানতে হবে। এর আগে আমি আমার মন্ত্রীমশাইকে আমার কাছে চাই। আজকে আমি আর আমার মন্ত্রীমশাই একসাথে সময় কাটাবো। ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটবে আজ আমাদের। মায়া উঠে দাঁড়ায়। চোখের পানি মুছে কল দিল রাজকে। প্রথম কল আসায় কেটে দিল পিয়াস, কারণ ফোন তার কাছেই আছে। ভাইব্রেট হচ্ছে শুধু, না দেখেই কেটে দেয়। পরবর্তীতে আবারও রিং হয়। পিয়াস এবার ফোনের দিকে তাকালো। মায়ার কল দেখে রাজের দিকে তাকালো। রাজ সামনে কিছু কাগজ নিয়ে বাকিদের সাথে কথা বলছে। কৃষিমন্ত্রী হওয়ার কারণে রাজকে চাষিদের বিষয়ে বেশি কথা বলতে হয়। পিয়াস এখন কি করবে বুঝতে পারছে না। গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছে রাজ। ফসলের বিষয়ে সে মতামত না দিলে এরা এগোতে পারছে না। এদিকে মায়া তাকে কল করছে। রাজকে বলবে কি বলবে না ভেবে মনে মনে বলে, এই ব্যাটা যে বউ পাগলা, বলা যায় না। ওর বউয়ের কল না ধরার অপরাধে আমাকে শুলে চড়াতে পারে। তাই পিয়াস রাজের কানের কাছে মুখ রেখে বলে, ম্যাম কল করেছেন বস। রাজ হাতে কলম নিয়ে এতক্ষণ কথা বলছিল। পিয়াসের মুখে এহেন কথা শুনে বুঝল না, তাই মাথা ঘুরিয়ে বলে, কোন ম্যাম? এই সময় মায়া তাকে কল দিবে এটা ভাবা সম্ভব না, তাই এই প্রশ্ন করা তার। পিয়াস ফোনটা দেখিয়ে বলে, আপনার বউ। রাজের হার্টবিট যেন দ্রুত গতিতে চলাচল করছে। পিয়াসের থেকে ফোন নিয়ে কানে নেয়। ওপাশ থেকে মায়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে, মন্ত্রীমশাই। রাত যেন দুনিয়া হারালো। মায়া কান্না করছে। চেয়ারে বসা অবস্থায় আরও শক্ত করে চেয়ার ধরে রেখেই বলে, কি হয়েছে মায়াবতী? মায়া এবার দেয়ালে হেলান দিয়ে চোখটা মুছতে মুছতে বলে, আজকে আমার বাসায় আসতে পারবে? ওখানে থাকবো না আজকে আমরা। রাজ ভ্রুকুটি করে বলে, কেন?
মায়া এবার কাঁপা কাঁপা ঠোঁটে বলেই দিল, আই মিস ইউ মন্ত্রীমশাই, মিস ইউ সো মাচ। রাজ চোখ বন্ধ করে নেয়, ঠোঁটে প্রাণবন্ত হাসি ফুটিয়ে বলে, আবারও বলো মায়াবতী। আই মিস ইউ সো মাচ, আপনাকে খুব খুব মিস করছি। বলেই রাজ কল কেটে দেয়। মিটিংয়ের সকলের সামনে থেকে চেয়ার পিছিয়ে উঠে দাঁড়ায়। পিয়াস কিছু বলবার আগেই রাজ বলে, ফুলের দোকানে চলো পিউ বেবি। অন্য একজন লোক পাশ থেকে বলে, আজকের মিটিং অনেক গুরুত্বপূর্ণ মিস্টার শাহরিমরাজ সর্দার। মিটিং যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমন আমার মায়াবতীর ইচ্ছা পূরণ করাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। আফটার অল শি মিস মি আফটার ফিউ ইয়ার্স লেটার। সরি এভরিওয়ান, আই হ্যাভ টু স্পয়েল দিস মিটিং। রাত চলে গেল, পিছনে চলে গেল পিয়াস। চেয়ারে বসে থাকা অন্য একজন রাজনৈতিক লোক আলতো হেসে বলেন, আমাদের এসআরএস তার বউকে খুব ভালোবাসে, ব্রেড অফ হিম, হি ক্যান ম্যানেজ অল সাইড। ফুলের দোকানে এসে মায়ার প্রিয় নীল রঙের ফুলের পাশ দিয়ে সাদা গোলাপ দিয়ে সাজিয়ে একটি তোড়া বানালো রাজ। আলাদাভাবে একটি লাল গোলাপ নিল। এগুলো নিয়ে হাস্যোজ্জ্বল মুখে গাড়ির দিকে এগোতে নিলেই দূর থেকে একটি গুলি এসে রাজের বাম হাতের পাশ দিয়ে চলে যায়। বাম হাতের কোনা দিয়ে রক্ত ঝরছে। পিয়াস এতক্ষণ গাড়িতেই ছিল। এমন দৃশ্য দেখে গাড়ি থেকে বেরিয়ে এসে রাজের হাত ধরে। রাজ একটু ঝুঁকে বসে সামনে তাকালো। একজন লোককে দেখলো দৌড়ে যেতে। রাজের বডিগার্ড ওই লোকটাকে তাড়া করছে। পিয়াস রাজকে নিয়ে গাড়িতে বসালো। ড্রাইভারকে বলে, হাসপাতালে চলো। রাজ বাধা দিয়ে বলে, না, মায়াবতীর বাড়িতে চলো। বস, আপনার হাত থেকে রক্ত ঝরছে, এটা তো বন্ধ করতে হবে। আমার শখের নারীর মন থেকে দূরে থেকে যে হৃদয়হরণে ভুগছি ওটা আগে বন্ধ করতে চাই। আমি এই ক্ষত পরে সারাবো, আগে আমার বউয়ের মায়াবী মুখটা দেখে সুখের রাজ্যে পাড়ি দিব। আপনি একজন মন্ত্রী বস, একটু বুদ্ধি খাটান। মন্ত্রী বলে কি বউকে নিয়ে ভাবার সময় রাখতে পারি না? পিয়াস আর কিছু বলে না, চুপ করে আছে শুধু। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মায়া অপেক্ষা করছে তার জন্য। আজকের রাতে দুজনের মনের মিলন হতে চলেছে যে। নিজের বাসায় আজ অনেক দিন পর এসেছে মায়া। ঘরের চারপাশ দেখছে পরখ করে। এর মাঝে একজন মহিলা এসে বলে, ম্যাম, আপনার কথা মতো ফুলগুলোর পাপড়ি ছড়ানো হয়েছে, আর এই যে ব্লু শাড়ি, আর এটা। বলার আগেই মায়া ওর হাত উঁচু করে থামিয়ে দেয়। মায়া জানে ওটায় কি আছে, তাই মুচকি হেসে বলে, ওগুলো কাউচে রেখে দাও। আর হ্যাঁ, টেবিলের ওপরে বড় থেকে ছোট পরপর 3টি ক্যান্ডেল স্ট্যান্ড রাখো। ওগুলোতে আগুন জ্বালিয়ে তুমি চলে যাও। মায়ের কথা মতো মহিলাটি তাই করল। যাওয়ার সময় মহিলাটি পা থামিয়ে মায়ের দিকে একবার চাইল। মায়া ভ্রুকুচকে বলে, কিছু বলবে? বলছিলাম, একটা বেলি ফুলের গাজরা মাথায় লাগালে ভালো হতো না? না মানে, আজকাল অবশ্য সেই প্রেম নেই, তবে মেয়েদের সাজের সাথে যদি বেলি ফুলের সুবাস ছড়িয়ে পড়ে তাহলে নাকি স্বামীর ভালোবাসা আরও গভীর হয়, তাই বললাম। আমি যদি বেলি ফুলের গাজরা মাথায় দেই তাহলে স্বামীর ভালোবাসা গভীরভাবে পাবো? মহিলা কোনো কথা না বলে মায়ের দিকে তাকিয়ে আছে। একেবারে ভালোবাসা পাবে এটা শিওর হয়ে বলা কি আদৌ যায়? এটা তো নারীর ভাগ্যের ব্যাপার। মায়া মৃদু হেসে বলে, গাজরা পাবে কোথায় এত রাতে? আমি তো দুটো বড় বড় বেলি গাছ লাগিয়েছি, ছাদেই আছে। রাতে ফুটেছিল কতগুলো, সকালে পানি দিতে গিয়ে দেখেছিলাম। যদিও জানতাম না কাজে লাগবে, তাও এনেছি। নিজের জন্যই শখের বশে আনা আর কি। তাহলে নিয়ে এসো। মহিলাটি বেলি ফুল দিয়ে গাজরা বানালো নিজের হাতে। সুইয়ের মাঝে সুতো দিয়ে ফুলগুলো ঢুকিয়ে দিল। মায়া তাকিয়ে তাকিয়ে দেখছে। মহিলাটি এবার মায়ার দিকে তাকিয়ে বলে, শাড়িটা পরে আসো, আমি সাজিয়ে দিব তোমাকে। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। মায়া চলে গেল বাথরুমে। মায়ের কাছে থাকা মহিলাটি ভাবছে তার বৈবাহিক জীবনের কথা। তার খুব পছন্দের ফুল এই বেলি। বিয়ের পর স্বামী প্রায় ছুটির দিনগুলো এই গাজরা নিয়ে সাজতে বলতো। কত ঘুরে বেড়াতো তারা। অল্প আয়ের সংসার যেন হাঁটি হাঁটি পায়ে খুব সুন্দর যেত। এক ছেলে ও এক মেয়ে হলো। তারা বড় হওয়ার আগেই স্বামী চলে গেল আল্লাহর কাছে। একা হয়ে গেল মহিলাটি। ছেলের যে কিছুই নেই তাও না,
একজন সার্ভেন্ট হয়েও ছেলেকে সরকারি স্কুল কলেজে পড়িয়ে মধ্যবিত্ত পর্যায়ে রেখেছে। নিজের যোগ্যতায় ছেলে তার চাকরি করছে, বউ বাচ্চা নিয়ে কত সুখে আছে। এদিকে যে ছেলেটার জন্য বিয়ে করেনি সেই ছেলে বউ পেয়ে তাকে ভুলে গেল। মেয়েটার বিয়ে হয়েছে, সাথে নাতি হয়েছে, কয়েক মাস হলো। মেয়েটা টুকটাক দেখলেও তা আড়ালেই রাখে, স্বামীর ভয়ে সব কিছু দিতে পারে না। তবুও যেন মহিলাটির খাওয়া দাওয়া বা থাকার অভাব নেই। মায়ের কাছে তো সে বেশ আলিশান জীবন কাটিয়ে দিচ্ছে। এত কিছু পেলেও নিজের স্বামী আর সন্তানের সাথে থাকার সুখ যেন তাকে খুব টানে। পুরনো স্মৃতি ভাবতেই চোখ দুটো জ্বলে উঠল তার। ভিজে আসলো চোখ। মায়া ওয়াশরুমের দরজা খুলল। শব্দে হুঁশ ফিরতেই মায়ের দিকে তাকালো। মায়াকে দেখে চোখের পানি মুছে হালকা হাসল। স্লিভলেস ব্লাউজ আর নেটের শাড়ি, গাঢ় নীল হওয়ার কারণে ধবধবে ফর্সা মায়ার গায়ে যেন বেশ আকর্ষণীয় লাগছে। মায়ার চুলগুলো ছোট হওয়ায় দুই পাশে চুল নিয়ে মায়াকে আরও বেশি সুন্দর লাগে। অতিরিক্ত ছোট না, ওই কাঁধের একটু নিচে, পিঠ বরাবর ইউ করে কাটা। মহিলাটি এবার দাঁড়িয়ে মায়াকে বলে, আসো, আমি তোমাকে আজ সুন্দর করে সাজিয়ে দেই। মায়া তার সামনে গেল। মায়াকে বসিয়ে দিয়ে মায়ার চোখে চিকন করে কাজল দিয়ে দিল, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক দিয়ে দিল। মায়ার চুলগুলো নিচ দিয়ে একটু কোঁকড়া করে দেয়। মায়ার মুখের দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ গহনা পরতে হবে না, এমনিতেও তোমার এই সাজেই মায়াবী লাগছে। মায়া সম্মতি জানালো। খোঁপা না করে গাজরাটা চুলের দুই প্রান্তে ক্লিপ দিয়ে লাগিয়ে দিল। এবার মায়াকে দেখে নিয়ে বলে, বিছানাটা নিজের মতো করে সাজাও। খাবারগুলো ঢেকে রাখা আছে, গরম আছে আর হটপটে রেখেছি, তাই চিন্তার কিছু নেই। এবার আমি আসি। মহিলাটি চলে গেলেই মায়া আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখে নিয়ে মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলল। অতঃপর ঘুরে ঘুরে নিজেকে দেখছে। পাশে থাকা ডালা নিয়ে গোলাপের পাপড়িগুলো বিছানায় ছিটিয়ে দিল। পাশে টেবিলে থাকা মোমবাতিগুলো নিজের হাতে নিয়ে দেখছিল। এর মাঝেই মায়ার কানে ভেসে আসে, মায়াবতী। রাজের মুখে উচ্চস্বরে নিজের নাম শুনে হাত থেকে মোমবাতিটা টেবিলের ওপর রেখে দরজার কাছে এলো মায়া। সিঁড়ির রেলিং ধরে দেখলো রাজ নিচে দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবির সাথে গায়ে কালো চাদর জড়ানো। রাজ যে তাকে গুলিবিদ্ধ হাতটা দেখাতে চাইছে না, মায়া রাজকে দেখে চোখের পানি মুছে দৌড় দেয়। শাড়ির কুচি বাম হাতে ধরে সিঁড়ির কাছে এগোতে নেয়। মায়ার দৌড়ের গতি জানান দিচ্ছে আজ মায়া তার স্বামীকে মন ভরে আলিঙ্গন করতে প্রস্তুত। রাজ আলতো হেসে আশেপাশে তাকিয়ে সকল বডিগার্ডের উদ্দেশ্যে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে। আশেপাশের সবাই চোখ বন্ধ করে নিল। মায়া সিঁড়ির শেষ 4-5 প্রান্তের কাছে এসে একটু দাঁড়িয়ে রাজকে অপলক নয়নে দেখতে থাকে। রাজ তার ডান হাত এগিয়ে দিয়ে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগতম মায়াবতী। মায়া এবার দৌড়ে এসে জাপটে জড়িয়ে ধরে রাজকে। দুহাত দিয়ে রাজকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রাজের বাম হাতে বেশ ব্যথা পায়। ব্যথায় চোখ খিঁচে নেয় রাজ, তবুও বারণ করল না মায়াকে। যেন এই ব্যথা তার কাছে কিছুই না। মায়া রাজের মুখটায় আজ নিজের মতো করে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। এতটা রাজ আশা করেনি। সব কিছু যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। রাজ না পেরে বলেই দেয়, আমি কি স্বপ্ন দেখছি মায়াবতী? কেন আপনি স্বপ্ন দেখবেন কেন? আমার মায়াবতী তো আমাকে এত ভালো কখনো বাসেনি, তাই মনে হলো আমি স্বপ্ন দেখছি। এগুলো স্বপ্ন না মন্ত্রীমশাই, এগুলো বাস্তব। তার মানে আমার আজ নিজের বউ দ্বারা ইজ্জত হরণ হচ্ছে, তাই তো? মায়া হাত দিয়ে আলতো চাপড় মারল রাজের বুকের ওপর। রাজ মায়াকে আপাদমস্তক দেখে নিল। মায়ার পেটের কাছে চোখ রাখতেই যেন চোখটা আটকে গেল। সাদা মাংসপেশি স্পষ্ট প্রকাশ পেয়েছে। রাজ পাশে থাকা গার্ডেরও পিয়াসকে উদ্দেশ্য করে বলে, পিউ বেবি, তোমরা এখন চোখটা বন্ধ রেখে এখান থেকে বিদায় নাও। পিয়াস চোখ বন্ধ অবস্থায় কপাল কুঁচকে বলে, এটা কেমন কথা? এতগুলো জায়গা দিয়ে চোখ বন্ধ করে হাঁটা কি সম্ভব?
সব কিছুই সম্ভব। তুমি চাইলেই আমার বউকে না দেখে সোজা অন্যদিকে দিয়ে চলে যেতে পারো। যদি আমার বউকে দেখার চেষ্টা করো তাহলে তোমার ওই দুটো চোখ খুঁচে আমি আমার বউকে দেখার অপরাধে তোমার বউয়ের হাতে দিয়ে আসবো। একটা কাজ করলেই তো হয় বস, আপনার বউকে নিয়ে ঘরে চলে যান, এরপর আমরা চোখ খুলে বাইরে চলে যাই। আইডিয়াটা মন্দ বলনি। তাহলে আইডিয়া কাজে লাগিয়ে আমাদের রেহাই দিন। রাজ দুষ্টু হেসে মায়াকে নিজের কোলে নিয়ে চলে যায় উপরে। মায়া রাজের কাঁধে এক হাত রেখে রাজের মুখের দিকে তাকিয়ে আছে। মায়াকে ঘরে এনে নিজের পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজায় শব্দ হতেই পিয়াস চোখ খুলে বলে, বেটা বউ পাগলা মন্ত্রী চলে গেছে, এবার তোমাদের চোখে স্বাধীন চিত্তে এদিকে ওদিকে ঘোরাতে পারো। পিয়াস চলে গেল। তার পিছে চলে গেল বাকি গার্ড। রাজ মায়াকে নিয়ে সোফায় বসলো। এরপর মায়ের গালে হাত রেখে মায়ের চোখের দিকে চোখ রেখে বলে, আজ তোমার কি হয়েছে মায়াবতী? মায়া রাজের কাছে এগিয়ে এসে বলে, বরকে নিজের করে পেতে চাই, তাই এসব করেছি। রাজ ঘরের চারপাশ দেখল। বিছানায় ফুলের পাপড়ি ছিটিয়ে আছে। কিছু কিছু ফার্নিচারের ওপর ক্যান্ডেল স্ট্যান্ড রাখা। রাজ এবার মায়ার খুব কাছে আসলো। মায়ের কাছে আসতেই বেলি ফুলের ঘ্রাণ পেল। এই ঘ্রাণে ঘায়েল হয়ে গেল রাজ। মায়ের মুখটা এগিয়ে নিয়ে সোজা মায়ার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ ঠোঁটের ওপর কাজ চালিয়ে এবার মায়ার গালটাকেই ঠোঁট দিয়ে স্লাইড করতে থাকে। মায়া চোখ বন্ধ করে সাই জানালো। রাজের ইচ্ছা মতো তাকে আজ প্রেম নিবেদন করতে দিচ্ছে মায়া। রাজ চোখ বন্ধ রেখেই মায়ের চুলের কাছে নাক নিয়ে নিঃশ্বাস নিয়ে মায়ের কানে দিল এক কামড়। মায়া একটু কেঁপে উঠল। রাজ চোখ বন্ধ অবস্থায় হেসে দিল। মায়ের কানে বিড়বিড় করে বলে, দুষ্টুমি করবে না মায়াবতী? মায়া এবার রাজকে একটু সরিয়ে দিয়ে বলে, এত জোরে কামড় দিয়ে বলছেন দুষ্টুমি করব না? তুমি না নড়লে বলতাম নাকি? আচ্ছা চলুন, ডিনার তো করে নিন, না হলে রোম্যান্সের জন্য রাতে না খেয়ে থাকতে হবে। রাজ মায়ার কোমরটা নিজের কাছে এনে বলে, তাহলে ডিনারের পরেই তোমার হটিনটি লুকস নিয়ে আমার সামনে আসতে? আজ রাতে তো আমার খাবার না খেয়ে তোমাকেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে মায়াবতী। লুচ্চা মন্ত্রী মশাই এগুলো ছাড়া কিছুই বুঝে না। এগুলো কোনগুলো মায়াবতী? এই এই যে রোমান্সের পোকা। রোমান্স করতে দিচ্ছই বা কই? সব সময় বাধা দাও তুমি। আজকে দিব না বাধা। একটু কিছু খেয়ে নিন। খাবো না, পেট ভরে আছে। কি খেয়েছেন আপনি যে পেট ভরে গেছে? তোমার ঠোঁটের টেস্ট নিয়ে পেট ভরিয়েছি। কাছে আসো, আরেকটু পেট ভরাই। ধুর, বলেই মায়া উঠে দাঁড়ালো। পাশে থাকা খাবারগুলো নিয়ে রাজের সামনে রাখলো। রাজ সোফায় বসে থেকে দেখছে। পাশে যে একটি প্যাকেট আছে এটাও অনুভব করলো, কিন্তু খুলে দেখলো না। মায়া প্লেটে খাবার বাড়তেই রাজ প্লেট নিয়ে নিল। মায়া অন্য প্লেটে খাবার নিতে চাইলে রাজ বলে, ওটা রেখে দাও, আমি খাবো না। খাবে আমার সাথেই, আজকে এক প্লেটেই দুজনে খাবো। মায়া মিষ্টি হাসি উপহার দিল। রাজ একটি চিকেন বেস্ট ফ্রাইয়ের পিস নিজের মুখে নিয়ে মায়ার দিকে এগিয়ে গেল। মায়া বুঝে নিল তাকে কি করতে হবে। ফ্রাইয়ের শেষ দিকে সেও কিছু বাইট দিতে থাকে। একসাথে দুজনে ফ্রাইটা বাইট দিয়ে একেবারে দুজনের ঠোঁট আবারও একত্রিত করে নিল। একটু ছোঁয়া লাগার সাথে সাথেই মায়া সরে এসে চামচে করে রাইস নিয়ে রাজের দিকে ইঙ্গিত করে। রাজ খাবারটুকু মুখে নিয়ে মায়াকেও চামচের সাহায্যে খাইয়ে দেয়। দুজনে খাওয়া শেষ করে পানি পান করতেই রাজ এবার উঠে দাঁড়ায়। বিছানার দিকে তাকিয়ে মায়ের দিকে ঘুরে বলে, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড স্পেশাল টাইম উইথ মি? তুমি কি আমার সাথে বিশেষ সময় কাটাতে চাও মায়াবতী? মায়া সফট মিউজিক চালিয়ে রাজের কাছে এসে রাজের গলায় দুই হাত রাখল। তারপর রাজের নাকে নিজের নাক ঘষে বলে, আই নিড মোর স্পেশাল। আমার আরও বিশেষ কিছু দরকার। রাজ এবার ঠোঁট কামড়ে হেসে মায়ার কোমর ধরে নিজের বুক বরাবর টেনে আনে। তারপর মায়ার গালে ছোট একটি চুমু দিয়ে বলে, দেন লেটস গো ওয়াইফ। তাহলে চলো বউ যাই।
মায়া রাজের কাঁধে হাত রাখে আর রাজ মায়ার কোমরে। এদিকে বাজতে থাকে ইংলিশ গান। সেই গানের তালে দুজনে নাচতে থাকে। নাচের তালে রাজ মায়ার ঠোঁট আবারও নিজের ঠোঁটের আয়ত্তে করে নেয়। এক সময় মায়া কন্ট্রোলেস হয়ে গেল, দিক বিদিক হারিয়ে রাজের সাথে সঙ্গ দিল। হঠাৎই রাজের গা থেকে চাদর সরিয়ে নেয়। চাদরটা সরাতেই মায়ার নজর গেল রাজের সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ। মায়া এটা দেখেই রাজের থেকে সরে যায়। রাজের বাম হাতের ক্ষতস্থানে হাত রেখে বলে, এখানে কি হয়েছে মন্ত্রীমশাই? গুলি লেগেছিল। আমাকে আগে বলেননি কেন? আমার রোমান্স স্পয়েল হয়ে যেত। শ্যাট আপ মন্ত্রীমশাই, শুধু রোমান্স করেন কেন? আপনার হাতের ক্ষতটা দেখেছেন? আমাকে দেখতে দিন তো। রাজ এবার চু শব্দ করে বলে, সামান্য বাইরের ক্ষতটা দেখছো কেন মায়াবতী? এতগুলো বছর ধরে মনের গহীনে জমে থাকা ক্ষতটাও একটু দেখো। হাতের ক্ষত তো সেরে যাবে, কিন্তু মনের গহীনের ক্ষতটা সারছে না যে। মায়া রাজের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, সব ক্ষত সারবে মন্ত্রীমশাই, একটু দাঁড়ান। মায়া মেডিসিন বক্স নিয়ে রাজের কাছে আসে। রাজকে পাঞ্জাবির দিকে ইশারা করে বলে, এটা খুলুন। রাজ বুকে হাত রেখে মজা করে বলে, বউয়ের সামনে সতীত্ব হরণ করতে লজ্জা করে মায়াবতী? ফাজলামি করবেন না মন্ত্রীমশাই, আপনার হাতে ব্যান্ডেজ করতে হবে। তুমি খুলে দাও। মায়া এবার রাজের পাঞ্জাবির ওপরের বোতাম খুলে পাঞ্জাবি খুলে দেয়। এরপর রাজের বাম হাতে জগ থেকে অল্প পানি নিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। রাজের ওই ক্ষতস্থানে একবার স্প্রে করে দিয়েছে পিয়াস, তাই অত চিন্তার কিছু ছিল না। মায়া কেমন করে ওঠে এটাই একবার দেখতে চাইল রাজ। মায়া এবার রাজের ক্ষতস্থানে ফু দিচ্ছে। রাজ মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া ফু দিয়ে এবার রাজের মুখের দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? রাজ মায়ার দুই গাল টেনে বলে, আমার কুট্টুস কুট্টুস বউটাকে দেখছি। কী সব নাম আবিষ্কার করেন আপনি? আমি বাচ্চা নাকি যে আমার মুখ ধরে টানছেন? আমার বউটা তো একটা বাচ্চা, অন্তত আমার কাছে। মন চায় তার গাল ধরে টানি। ও লে লে লে। মায়া রাজের হাতটা সরিয়ে দিল, মুখটা বিড়ালের মতো করে রাগ দেখালো। এবার রাজ মায়াকে সোফায় হেলিয়ে দিয়ে মায়ার গলায় মুখ ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর নিচ থেকে উঠে দাঁড়ালো। মায়া কিছু বুঝতে না পেরে বলে, কি হলো? না, ব্যাপারটা ভাল লাগছে না। কেন? রাজ মায়ের হাতটা নিয়ে দাঁড় করিয়ে বলে, আই ওয়ান্ট সামথিং ডিফারেন্ট, লাইক বাথরুম বিলাস। ইস ছি না। কে শোনে কার কথা? রাজ মায়াকে কোলে নিয়ে বলে, আজ বাথরুম বিলাস করবো রে। বলেই মায়াকে নিয়ে চলে গেল বাথরুমে। মায়াকে বাথটবে ফেলে দিয়ে ওখানে লাফ দিল রাজ। মায়ার উপরে ঝুঁকে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, লেটস গো ফর রোমান্স ওয়াইফ। আপনার ক্ষত? গুলি মারো ক্ষতর। শুরু করি রোমান্স। কাছে আসো মায়াবতী। বলেই রাজ শুরু করে দিল। আজ পূরণ হতে চলল মায়ারাজের বাথরুম বিলাস। রাজের ইচ্ছাকে স্বেচ্ছায় সমর্থন করে নিচ্ছে মায়া। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরল বীর। এসেই যারার ঘরের কাছে যায়। যারা একটা ব্ল্যাক নাইট ড্রেস পরে আছে, বিছানায় উপুর হয়ে দুই পা উঁচু করে নাড়াচ্ছে আর ফোনে মন স্থির রেখেছে অন্যদিক ফিরে। দরজার কাছে এসে যারাকে দেখছে বীর। যারা ইংলিশ মুভি দেখছে। একটা সময় মুভিতে কিসিং সিন চলে আসে, সেখানে নায়কটা নায়িকাকে অনেক হার্ড করেই সব কিছু করে। একটু বেশি ওপেন রোমান্স ছিল। হেডফোন না থাকায় সাউন্ড শুনতে পাচ্ছে বীর নিজেও। যারা এগুলো দেখে যাচ্ছে। এদিকে বীর একবার ফোনের সিন দেখছে তো একবার যারার দিকে তাকাচ্ছে। বীরের মন মস্তিষ্ক এবার যেন বিঘ্ন ঘটায়। বাজে নজর তৈরি হতে থাকে তার। তবুও নিজেকে সংযত করে ঘরের ভিতরে এসে যারার থেকে ফোন নিয়ে নিল। আচমকা ফোন হাত থেকে সরে যাওয়ায় পাশ ফিরে তাকালো যারা। বীরকে দেখে চুপ করে উঠে বসলো। মুখটা শুকনো করে বলে, মুভিটা দেখতে দিলে না কেন? এগুলো বাজে সিন, এসব দেখতে হয় নাকি? তাহলে কি দেখবো শুনি? ওই জি বাংলা স্টার জলসা কিভাবে স্বামী স্ত্রীর সংসার সুন্দরভাবে ভেঙে দিতে হয়? এই না, ওগুলো তো আরও বিশ্রী কাজ। যারা এবার হেসে দিয়ে বীরের হাত থেকে ফোন নিয়ে বলে, আমার কাছে মুভিটা বেশ লেগেছিল। এভাবে ফোনটা না নিলেই পারতে। আমার সাথে দেখবে এগুলো? একদমই না, এখানে অ্যাডাল্ট সিন।
অ্যাম আই নট অ্যাডাল্ট জানেমান? যারা এবার চুপ করে বীরকে দেখছে। বীর যারার উপর উঠে, যারা দুই দিকে হাত ভর দিয়ে ঝুঁকে পড়ে। যারা একটু ঘাবড়ে গেল, তুতলিয়ে বলে ওঠে, কি করতে চাইছো এখন তুমি? যা করতে চাইছি তা কি মুখে বলে দিলে হবে? একটু করে দেখিয়ে দেই। না না, দূরে যাও, দূর থেকে বসে কথা বলো। বীর গেল না দূরে, বরং যারার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে শব্দ করে চুমু দিল। তারপর যারা ঠোঁটের দিকে চোখ রেখে বলে, ডোন্ট ইউ লাইক ডার্ক রোমান্স? নো। দেন হোয়াই আর ইউ লুকিং অ্যাট দেম? যারা কিছু না বলে বীরকে সরিয়ে দিল। একবার কল্পনা করলো, ওই মুভির মতো যদি বীর তাকে টর্চার করে রোমান্স করে, সে তো আর বেঁচেই থাকবে না। অন্তত যারা তো এত হার্ড না। ভাবতেই গা শিউরে ওঠে যারার। এগুলো দেখতেই আকর্ষণীয়, নিজেদের সাথে ঘটাতে না আনমনে বলেই দেয়, যতই এসব রোমান্স দেখি না কেন, বাস্তব তো আমি এগুলো জীবনেও সইতে পারবো না। বীর হাসতে হাসতে শুয়ে পড়ল বিছানায়। যারা বিরক্ত হলেও যখন বীরের মুখের দিকে তাকালো, তখন সে চেয়েই রইল। বীরের এই হাসি খুশি মুখটা দেখতে তার ভালোই লাগে। বিশেষ করে রাগী গম্ভীর ব্যক্তিটির মুখে হাসি দেখার ভালো লাগাটাই যেন ভিন্ন কিছু। যারা মনে মনে বলে, কে বলবে এই লোকটা এভাবে রোমান্টিক কথা বলতে জানে? যে লোক কিনা অন্যদের সাথে কথা বলার আগেই বন্দুক দিয়ে ওপরে পাঠিয়ে দেয়, সেই লোক একমাত্র আমার কাছেই তার ভালোবাসা প্রকাশ করে। আমি হয়তো সব থেকে ভাগ্যবতী এক নারী যে এক মাফিয়ার গভীর ভালোবাসা পেয়েছি। আজকে মায়ারাজ মিলে বাথরুম বিলাস শেষ করলো। রাস্তার কাজ শেষ করে হ্যান্ড শাওয়ার নিয়ে মায়া ও তাকে পরিষ্কার করে নিল। এরপর বাথটাব থেকে উঠে মায়াকে একটি তোয়ালে দিল। মায়া তোয়ালে নিয়ে বলে, কাউচের কোনায় দেখবেন একটা প্যাকেট আছে, ওটা আমাকে দিয়ে যান। রাজ গায়ে তোয়ালে পেঁচিয়ে বাইরে গেল। ড্রেসিং টেবিলের সামনে এসে চেয়ারের উপর দেখলো একটি প্যাকেট। এটা হাতে নিয়ে ভিতরে থাকা জিনিস দেখতে থাকলো। ডার্ক ব্লু নাইট ড্রেস, যেটা দেখে রাজ ঠোঁট কামড়ে বলে, অলরেডি বাথরুম বিলাস করেছি, এখন কি এই নাইট ড্রেসে মায়াবতী আমার হটিনটি সেজে মেরে ফেলতে চায়? রাজ মায়ার কাছে নাইট ড্রেস এগিয়ে দিয়ে বলে, রেডি ফর এগেইন মায়াবতী? মায়া এবার রাজের মুখে টাওয়াল ছুঁড়ে মারে। রাজ ওটা নিয়ে চলে গেল ঘরে। মায়া আয়নায় নিজেকে দেখে নিল। বেলি ফুলের পাপড়িগুলো সব বাথটবের পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মায়া এবার ওগুলো দেখে বলে, এই লোকটা তো একটু বেশি গভীর ভালোবাসা দিয়েছে। মায়া নাইট ড্রেস পরে বাইরে আসতেই দেখলো রাজ এখনও তোয়ালে পেঁচানো অবস্থায় আছে। মায়া ভ্রুকুটি করে বিছানায় বসে অলিভ অয়েল হাতে পায়ে মাখতে মাখতে বলে, চেঞ্জ করুন, ঘুমাবেন না? হুম। কেন, রাত জাগার প্ল্যান আছে নাকি? এত রাত জাগা ভালো না মন্ত্রীমশাই, শরীরের জন্য ক্ষতিকর। রাজ মায়ার গা ঘেঁষে স্লো ভয়েসে বলে, বউয়ের সাথে রাত জাগাটা ক্ষতিকর না মায়াবতী, এখন একটু আদর দাও। সব আদর একদিনে পেলে বাকি দিনগুলো কি করবেন? বাকি দিনগুলোতে আদরে ভরিয়ে দিব। বলেই মায়াকে আর কোনো কথা বলতে না দিয়ে তেলের বোতল নিচে ছুঁড়ে ফেলে দেয়। মায়ার গলার কাছে জোরে কামড় দিল। মায়া চোখ খিচে বলে, মারবেন নাকি আমাকে? আদরে আদরে আজকে মেরেই ফেলবো মায়াবতী। বলেই মায়াকে নিয়ে কম্বলের ভিতরে ঢুকে গেল।